হৃদস্পন্দন বেড়ে যাওয়া, অকারণ ভয়, ঘুম না হওয়া, এগুলো কি শুধুই টেনশন, নাকি এগুলো অ্যাংজাইটি? আসলে অ্যাংজাইটি বা অ্যাংজাইটি ডিসঅর্ডার কাকে বলে? অ্যাংজাইটির লক্ষণ বা কারণগুলো ঠিক কী কী? এবং যদি অ্যাংজাইটি ডিসঅর্ডার হয়ে থাকে তার চিকিৎসাই বা কী? এ বিষয়ে নানা প্রশ্ন আছে বিভিন্ন মহলে। বহু মানুষ আমরা এই ধরনের সমস্যায় ভুগে চলেছি প্রতিনিয়ত, কিন্তু এই অ্যাংজাইটি থেকে মুক্তির পথ অনেকের কাছেই নেই। সেজন্যই দরকার বিশেষজ্ঞের পরামর্শ। আজকের পর্বে আমরা আলোচনা করব অ্যাংজাইটি কী এবং এই অ্যাংজাইটি থেকে মুক্তির উপায়। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাইকোলজিস্ট মীনাক্ষী খোরানা সাহা। আমি তার কাছে যাব, ম্যাডামের কাছে যাব, অনেকগুলো প্রশ্ন আছে, সেগুলো নিয়ে আলোচনা হবে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আশা করি আজকের পর্বে যেগুলো আলোচনা করব তাতে আপনারা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে লিখবেন এবং শেয়ার করবেন। আসুন আজকের আলোচনা শুরু করি। তার আগে বলি, আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি। ম্যাডাম, আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইমপ্যাক্ট বাংলায়। আমি মীনাক্ষী খোরানা সাহা, সাইকোলজিস্ট, সাইকোথেরাপিস্ট, হিপনোথেরাপিস্ট এবং রিগ্রেশন থেরাপিস্ট। ম্যাডাম, আমরা শুরুতে একটু জানতে চাইবো যে এই অ্যাংজাইটি নিয়ে তো অনেকে অনেক কিছু বলেন যে আমার অ্যাংজাইটি হচ্ছে বা তোমার হয়তো অ্যাংজাইটি হচ্ছে, এই ধরনের কথা আমরা স্বাভাবিকভাবে শুনে থাকি প্রচলিত। কিন্তু এই অ্যাংজাইটি আসলে কি, বা অ্যাংজাইটি এবং অ্যাংজাইটি ডিসঅর্ডার সেটার মধ্যেই বা কি পার্থক্য, এবং সাধারণ চিন্তা বা টেনশন সেটার সঙ্গে অ্যাংজাইটি ডিসঅর্ডারের পার্থক্যটা কি? তো প্রথম যেটা আপনি বললেন যে চিন্তা বা ওয়ারি আমাদের সবার হয়। আমরা অ্যাংশাস সবাই ফিল করি। যখন একটা ফিলিং নর্মাল ভাবে আপনাকে বাঁচতে দিচ্ছে, যেখানে ভাবুন ফর এক্সাম্পল আপনার লাইফে কিছু একটা হলো, আপনি সেটা নিয়ে চিন্তিত। চিন্তা হওয়ার মতোই কারণ, আপনি তাই চিন্তিত হয়েছেন, সেটা একটা খানিক স্প্যানের জন্য। চিন্তার কারণ চলে গেল, আপনিও আর চিন্তিত হলেন না। সেটাকে আমরা বলছি নর্মাল ওয়ারি, অ্যাংশাসনেস, যেটা আপনি বলবেন। কিন্তু অ্যাংজাইটি ডিসঅর্ডার মানেই হচ্ছে যে যতটা হওয়ার কথা এই স্পেসিফিক ইমোশন অফ ওয়ারি, সেটা তার থেকে অনেক বেশি গুণ বেশি হচ্ছে, এবং তার ফলে তার নর্মাল লাইফ কোনো না কোনোভাবে এফেক্টেড হচ্ছে, কাজকর্ম এফেক্টেড হচ্ছে, তার সম্পর্ক এফেক্টেড হচ্ছে, এবং সে একটা সুস্থ লাইফ বাঁচতে পারছে না, কেননা তার নিরন্তর কিছু চিন্তা আসছে, এবং সেই চিন্তাগুলো কোনোভাবেই সে নিজে থেকে কন্ট্রোল করতে পারছে না বা ম্যানেজই করতে পারছে না। মোস্টলি ইরেশনাল হয়, মানে এমন জিনিস নিয়ে হচ্ছে যেটা ভাবুন এখন আপনার সমস্যা নয়, কিন্তু তবুও হচ্ছে, মানে ওটা এখন আপনার হাতেও নেই কিছু করার, সেটাকে নিয়ে ভাবুন হতে পারে। আচ্ছা ম্যাডাম, এই যদি কারো এই অ্যাংজাইটি ডিসঅর্ডার হয়ে থাকে তাহলে কি ধরনের লক্ষণ দেখা যায় বা সিমটমস দেখা যায় যেটা দেখে বোঝা যাবে যে হয়তো অ্যাংজাইটি ডিসঅর্ডার হলেও হতে পারে? অ্যাংজাইটি ডিসঅর্ডারে জেনারেলি একটা ফিজিক্যাল ম্যানিফেস্টেশন হয়, মানে যেটা এক্সটার্নালাইজড বিহেভিয়ার দেখে আমরা বুঝতে পারি। আর একটা হয় ইন্টারনাল, যার যে মানুষটার হচ্ছে তার ভেতর ভেতর কি হচ্ছে। ইন্টারনালটা আগে বলি, যে নিজে ফিল করে তার কি মনে হয়, তার একটা নিরন্তর চিন্তা কাজ করে, যে চিন্তাটা মোস্টলি নেগেটিভ হয়। পজিটিভ চিন্তা হলে তো সে আর টেনশনে থাকবে না, তো একটা নেগেটিভ চিন্তা কনস্ট্যান্ট তার মধ্যে হতে থাকে। সেটার থেকে সেই রিলেটেড আরো অনেক চিন্তা তার মাথায় আসে, এবং সেটা থেকে সে বেরিয়ে নর্মাল কোনো কাজের দিকে মন দিতে পারে না, নিজের মনকে ফিক্স করতে পারে না, অ্যাটেনশন দিতে পারে না, এবং সেখান থেকে একটা লো মুড, কনস্ট্যান্ট একটা লো মুড, স্বাভাবিক একটা মন খারাপেরও জায়গা থাকে, যে আমি এটা মাথা থেকে বার করতেই পারছি না, আমি তো বুঝতে পারছি যে এটা আমার লাগবে না, বা আমি এটা নিয়ে কেন ভাবছি, বা ভেবে আমার কি লাভ, কিন্তু তবুও সেটা থেকে সে বেরোতে পারে না, যেটাকে আমরা ওভার থিঙ্কিং বলে থাকি, বা আমাদের টার্মে আমরা রুমিনেশন বলে থাকি। একই চিন্তা বারবার ঘুরে ঘুরে আসা, যেটার কোনো অ্যাপারেন্টলি আপনি কিছু করতে পারবেন না সেটা নিয়ে, বা সেটা ভেবে কোনো লাভ নেই, বুঝেও সেটা চলে আসে, কন্ট্রোল করা যায় না। এবং তার যে এক্সটার্নালাইজ বিহেভিয়ার গুলো থাকে, সেটা হচ্ছে ভাবুন একটা অস্থিরতা ভাব, একটা কনস্ট্যান্ট মনে হচ্ছে বুকের ওপর একটা চাপ, অনেক সময় এত টেনশন হচ্ছে যে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, বুক ধড়পড় হচ্ছে, কাজের মধ্যে প্রচুর ভুল বেরিয়ে আসছে, কেন কি সে প্রপারলি মনোযোগই দিতে পারছে না, সে কোনো কাজে একটা বসে শান্তি পাচ্ছে না। সেখান থেকে হয়তো তার অনেক সময় দেখা যায় যে ফিজিক্যাল ম্যানিফেস্টেশন এইখান থেকে আবার পেটের রোগে চলে গেল, ডায়রিয়া হচ্ছে, বমি পাচ্ছে, এই ধরনের
সমস্যাও হতে পারে। এদিকে দেখা যায় যে টেস্ট করে যে কোনো ফিজিক্যাল সিমটম নেই বা ফিজিক্যাল কোনো অর্গ্যানিক রিজন নেই যার জন্যই ফিজিক্যাল সিমটমগুলো মানুষটা দেখাচ্ছে। ম্যাডাম, আপনারা অনেক সময় বলে থাকেন যে এই ধরনের লক্ষণ বা সিমটমস তো প্যানিক অ্যাটাকের ক্ষেত্রে হয়ে থাকে, তাহলে এই প্যানিক অ্যাটাক এবং অ্যাংজাইটি ডিসঅর্ডার এই দুটোর মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়? অ্যাংজাইটি ডিসঅর্ডার হচ্ছে একটা ব্রডার টার্ম, যার আন্ডারে ভাবুন অ্যাংজাইটি ডিসঅর্ডারও পড়ে, যেটা জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার আমরা বলে থাকি, জিএডি, সেটাও পড়ে। আবার তার সঙ্গে অনেক সময় ফোবিয়াও পড়ে, অন্য ধরনের ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার্সও পড়ে যায়, যেখানে ভাবুন আপনার শারীরিক কিছু সিমটমস আসছে। তার মধ্যে প্যানিক ডিসঅর্ডার বলেও একটা কন্ডিশন এসে যায়। প্যানিক অ্যাটাক অ্যান্ড প্যানিক ডিসঅর্ডার দুটো আলাদা জিনিস। প্যানিক অ্যাটাকে কি হচ্ছে, যখন একটা এমন ওভারওয়েলমিং ওয়ারি বা টেনশন এমনভাবে আসছে যেটা অনেক সময় আনএক্সপেক্টেড, মানে আপনি অ্যাপারেন্টলি কিছু নিয়ে টেনশন করছিলেন না, হুট করে মনে হচ্ছে যেন কেমন একটা শরীর করছে, দম বন্ধ লাগছে, শ্বাসকষ্ট হচ্ছে, টু দ্যাট এক্সটেন্ট যে যার প্যানিক অ্যাটাক হয় তার কিন্তু মনে হয় যে সে মারা যাবে, মানে তার এতটাই কষ্ট হয়। অনেক সময় লোকে ভাবে যে তার হার্ট অ্যাটাক হয়ে গেছে বা এমন রোগ হয়ে গেছে সে আর বাঁচতে পারবে না। তো মরণ চিন্তা অবধি চলে আসে এবং সেখান থেকে প্রচন্ড বুক ধড়পড় করা, শ্বাসকষ্ট হওয়া, কোল্ড চিলস থ্রু দ্য স্পাইন যাওয়া, হাত পা ঠান্ডা হয়ে যাওয়া, বমি পাওয়া, মাথা ঘুরে যাওয়া, ব্ল্যাকআউটস হওয়া, রেস্টলেসনেস হওয়া, এই ধরনের প্যানিকে সাডেন একটা ওভারওয়েলমিং সেন্সেশন অফ অ্যাংজাইটি হয়। অ্যাংজাইটি ডিসঅর্ডারটা কি মোস্টলি এমন একটা অ্যাংজাইটি যার জন্য আপনার অস্থিরতা হচ্ছে, কিন্তু নট যে আপনি এমার্জেন্সিতে ঢুকে যাচ্ছেন তার জন্য। কিন্তু প্যানিক ডিসঅর্ডারে মোস্টলি লোকে এমার্জেন্সিতে অ্যাডমিটেড হয় হাসপাতালে। আর অ্যাংজাইটি ডিসঅর্ডার হচ্ছে মোস্টলি একটা প্রলংড অ্যাকিউট একটা এক্সট্রিম অ্যামাউন্ট অফ স্ট্রেস, যেটা নিতে 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 আপনার লাইফের সব জায়গাটা এফেক্ট হতে শুরু করছে, আপনি সেটা থেকে বেরোতে পারছেন না। এবং এটা কিন্তু বলার দরকার যে অ্যাংজাইটি ডিসঅর্ডারের মধ্যে মধ্যে মাঝে মাঝে কিন্তু প্যানিক অ্যাটাক আসতে পারে। আর যদি প্যানিক আচ্ছা। ডিসঅর্ডার হয় আবার, তার মধ্যে অনেক প্যানিক অ্যাটাকস আসবে। আচ্ছা। অ্যাংজাইটি ডিসঅর্ডার অনেক প্যানিক আসবে না, হুটহাট করে হয়তো একটা প্যানিক ডিসঅর্ডার এলো। তো এরকম কিছু কিছু মানে ডিফারেন্সিয়েশনস আছে। তাহলে ম্যাডাম, আমরা যখন অ্যাংজাইটি নিয়ে আলোচনাই করছি তাহলে একটু জানতে হবে যে মূল কারণগুলো ঠিক কি? কেন একজন মানুষের অ্যাংজাইটি অ্যাটাক বা অ্যাংজাইটি ডিসঅর্ডার হয়ে থাকে? এখন স্ট্রেস বা সোশ্যাল মিডিয়ার যুগে সোশ্যাল মিডিয়ার কিছুটা প্রভাব কিংবা লাইফস্টাইলগত কি কারণ থাকতে পারে যার জন্য মানুষের অ্যাংজাইটি অ্যাটাক বা অ্যাংজাইটি ডিসঅর্ডার হচ্ছে? প্রলং স্ট্রেসে হয়। যদি প্রচন্ডভাবে প্রলং এমন লাইফে আছে যেখানে সারাক্ষণ এমার্জেন্সি সিচুয়েশন হ্যান্ডেল করতে হচ্ছে, যেমন ডাক্তাররা যারা এমার্জেন্সিতে কাজ করে সারাক্ষণ কিছু না কিছু একটা রুগী আসছে, মানে কনস্ট্যান্ট একটা স্ট্রেসফুল জবের মধ্যে আছে, হাই ডিমান্ডিং জবসের মধ্যে আছে, সেই সময় অনেক সময় হয়। আবার অনেক সময় দেখা যায় বায়োলজিক্যাল কিছু কারণের জন্য, কিছু ব্রেনে কিছু নিউরো ট্রান্সমিটার্সের ইমব্যালেন্সের জন্য সেখান থেকেও আসতে পারে। কোনো লাইফে ট্রমা এসছে, সেই ট্রমা থেকে আসার পরে ওই ট্রমা থেকে হয়তো সে তখনের মতো বেরিয়ে গেল, কিন্তু সেইটার যে একটা ছাপ, ইমপ্রিন্ট, সেখান থেকে পরবর্তীকালে অ্যাংজাইটি ডিসঅর্ডার বা ডিপ্রেশন অনেক সময় চলে আসতে পারে। তো সাইকোসোশ্যাল কারণও হতে পারে, আবার বায়োলজিক্যাল কারণও হতে পারে, আবার দুটোর মিক্সও হতে পারে। যেমন ভাবুন কারো পার্সোনালিটি আছে, মানে তার ট্রেটই আছে যে সে একটু অ্যাংশিয়াস প্রকৃতির, তাহলে তার অ্যাংজাইটি ডিসঅর্ডার হওয়ার চান্সেস বেশি। জিনসে আছে, ফ্যামিলিতে আছে অ্যাংজাইটি ডিসঅর্ডার, আচ্ছা। তার হয়ে যাওয়ার চান্সেস চান্স বেশি। বেশি। ম্যাডাম, এরকম তো মানে এগুলো তো অনেকগুলো ভাগ আছে আপনি যেমনটা এতক্ষণ ধরে বলছেন। কিন্তু এই যে সবসময় খারাপ কিছু একটা হবে, সেইটার একটা ভয়, সেটাকেও কি অ্যাংজাইটি হিসেবে ধরা হয়? যদি সারাক্ষণ কন্টিনিউয়াসলি সেই ভয়টা চলে, তাহলে সেটাকে আমরা অ্যাংজাইটি ডিসঅর্ডার বলবো। যদি আমরা দেখি যে অ্যারাউন্ড ধরে নিন 2 উইকস টানা হচ্ছে এবং অ্যাপারেন্টলি আপনি কখনোই শান্তি ফিল করছেন না, তখন আপনি একটু ইউ শুড লুক আপ টু আ ডক্টর, কারোকে একটা কনসাল্ট করা উচিত। ম্যাডাম, অ্যাংজাইটি হলে আসলে কি ধরনের সমস্যা হয়? কাজের ক্ষেত্রে মনোযোগ কমে যায় বা অন্য কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়? জেনারেলি অ্যাংজাইটিতে যেটা হয় সেটা হচ্ছে একটা ওভারওয়েলমিং ইমোশন, যেটাকে আপনি ম্যানেজ করতে পারছেন না। দেখুন, আমরা যে দুজনে এখন কথা বলছি, আমাদেরও ব্যাক অফ দ্য মাইন্ডে আরো অন্য কাজের নিয়ে একটা টেনশন বা একটা কাজের প্রেশার কাজ করছে, কিন্তু সেটা আমরা ম্যানেজ করে এখনের যে কাজটা সেটাতে আমরা মনোযোগ দিতে পারছি। ঠিক। অ্যাংজাইটি ডিসঅর্ডার হলে যেটা হবে সেটা হচ্ছে এই এখনের থেকে যে মনোযোগ সেটা আর সে দিতে পারবে না। ও। সে কনস্ট্যান্টলি ওইটাকে নিয়ে এমন করবে যে এখনের যত কাজ আছে সেইগুলো ঘাঁটতে শুরু করবে। তো সেই ক্ষেত্রে কি হতে পারে, তার অফিসের ডেডলাইন্স মিস হয়ে যেতে পারে, তার অফিসে মিটিং এ গিয়ে হয়তো তার এমন টেনশন হলো যে তার পারফরমেন্স আছে, মানে সে
প্র্যাকটিস আছে কিন্তু সে পারফর্ম করতে পারলো না। বাচ্চাদের ক্ষেত্রে গিয়ে অনেক পড়ে এসছে কিন্তু পরীক্ষায় গিয়ে আর লিখতে পারলো না, ল্যাপস হয়ে গেল, মনেই পড়ছে না। অনেক সময় ব্রেন ফগ হয়ে যায়, কনফিউশন এসে যায়, জানা জিনিস ভুল করে চলে আসে। তো এই ধরনের বিহেভিয়ার কিন্তু দেখা যায়। এছাড়া তো হাত পা কাঁপা, মাথা ঘোরা, শিভারিং, বমি পাওয়া, পেট খারাপ হয়ে যাওয়া, পেট গুড়গুড় করা, এগুলো তো আছেই। ম্যাডাম, এবার যদি আমরা একটু চিকিৎসার বিষয়ে কথা বলি, তাহলে অ্যাংজাইটি থেকে মুক্তির উপায়টা কি? মানে এটা কি থেরাপি নির্ভর কোনো চিকিৎসা হয়, নাকি কি ধরনের চিকিৎসা আপনারা করে থাকেন? অ্যাংজাইটি ডিসঅর্ডারটা তো আমরা একটা পুরো কমন একটা আমব্রেলা টার্ম নিয়ে কথা বলছি। এবার তার কি স্পেসিফিকেশন সেইটার বেসিসে থেরাপিগুলো নির্ভর করে। অফকোর্স সাইকোথেরাপি হয়, ডিফারেন্ট মোডালিটিস অফ থেরাপি হয়, সিবিটি হয়, আরইবিটি হয়, ডিবিটি হয়, আবার অনেক সময় ডিসেন্সিটাইজেশন হয়। এবার এগুলো আমি জাস্ট নামগুলো বলছি, বেসিক্যালি দে আর অল থেরাপিস, সাইকোথেরাপিস। ডিফারেন্ট টাইপের সাইকোথেরাপি হতে পারে, তার সঙ্গে কিন্তু মেডিকেশনও অনেক সময় লেগে থাকে। তখন অ্যান্টি অ্যাংজাইটি মেডিকেশনও ডাক্তারবাবুরা দেন। আচ্ছা, এই থেরাপি এবং ওষুধের বাইরে কিভাবে একজন মানুষ এই অ্যাংজাইটি থেকে বেরিয়ে আসতে পারেন? সেই ধরনের কোনো জীবনধারায় সেই ধরনের কোনো পরিবর্তন বা কোনো রকম চেঞ্জেস, ফিজিক্যাল এক্সারসাইজ বা এগুলো কিছু আপনারা সাজেস্ট করেন এই অ্যাংজাইটির ক্ষেত্রে? দেখুন, এটা সবাইকে সাজেস্ট করা হয়। ব্রেন হেলথ মেনটেন করার জন্য স্পেসিফিক কিছু জিনিস করা উচিত। যদি আপনার ব্রেন হেলথ ভালো থাকে তাহলে চান্সেস যে আপনি কোনো রকম মেন্টাল হেলথ কন্ডিশনে পড়বেন সেটা কমে যায়। পড়লেও আপনার তার চিকিৎসা আছে, কিন্তু প্রিকশনস অনেক রকম রাখা যেতে পারে। যেমন অলরেডি আপনি বললেন, এক্সারসাইজ করা, হেলদি লাইফস্টাইল মেনটেন করা, এমন ফুড খাওয়া যেগুলো বাড়িতে হোমমেড রাদার দেন প্যাকেজ ফুড। প্যাকেজ ফুডটা যত অ্যাভয়েড করা যায়, যত ভাবুন সেডেন্টারি লাইফস্টাইলটা অ্যাভয়েড করা যায়, যে সবকিছুই বসে বসে করছি। এখনকার আমাদের কাজই হয়ে গেছে বসে করা। তো যতটা মুভমেন্টে থাকা যায়, ফিজিক্যাল মুভমেন্টে থাকা যায়, টানা বেশিক্ষণ না বসা বা শুয়ে শুয়ে কাজ না করা, এই জিনিসগুলো কিন্তু করা উচিত। ইনাফ স্লিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখা যায় যে ঘুম যদি টানা কারোর কম হয়, সেখান থেকে কিন্তু পরবর্তীকালে তার মেন্টাল হেলথ রিলেটেড কিছু কিছু সমস্যা, শারীরিক সমস্যা তো হয়, মেন্টাল হেলথ রিলেটেড সমস্যা চলে আসে। মেডিটেশন করা যেতে পারে, ব্রিদিং এর এক্সারসাইজেস হয়, ডিফারেন্ট ব্রিদিং টেকনিক্স হয়, সেইগুলো করা যেতে পারে। তাতেও কি হয়, আপনি আপনার বডিকে যেই রেগুলেট করতে শুরু করবেন, সঙ্গে সঙ্গে আপনার মাইন্ড ইন্টার্ন রেগুলেট হতে শুরু করবে। তো সেই রকম ভাবেও কিন্তু আপনি আপনার যদি বেসিক লাইফস্টাইলটাকে মেনটেন করতে পারেন, তাহলে দেখা যায় যে মেন্টাল হেলথ হওয়ার বা মেন্টাল কন্ডিশনস যেগুলো নিয়ে আমরা কথা বলছি, ডিসঅর্ডার্স, সেগুলো হওয়ার চান্সেস কমে যায়। এই নয় যে একেবারে চলে যায়, হতেই পারে কারোর লাইফে কিছু একটা ট্রমা হলো, কোনো একটা কন্ডিশন হলে ইউ ক্যান টেক কেয়ার অফ ইট। বাট সেটাকে প্রিভেন্ট করারও অনেক বাড়িতে হেলদি মেজার্স আছে, যেগুলো আপনারা অ্যাজ আই ডিসকাসড নিতেই পারেন। বুঝতে পারি। আচ্ছা ম্যাডাম, এখানে অনেকটা মানে আপনারা সবসময় বলেন যে পরিবার বা আত্মীয় পরিজনের একটা বড় ভূমিকা থাকে যারা এই ধরনের অ্যাংজাইটিতে ভুগছেন তাদের ক্ষেত্রে। তো সেখানে অনেকে এরকমও বলে থাকেন যে, "এত ভাবিস না, কিছু হয়নি বা কিছু হবে না।" তো এটা কিভাবে সেই মানুষটার জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াতে পারে? একটু যদি বলেন তাহলে একটু সচেতনতার জন্য সকলের জন্য ভালো হবে। অ্যাবসোলুটলি। যদি কখনো আপনাদের বাড়িতে কারোর একটা অ্যাংজাইটি হচ্ছে, বা আপনি জানেন যে তার অ্যাংজাইটি ডিসঅর্ডার আছে, বা আপনি বুঝতে পারছেন যে এই ধরনের সমস্যা থাকতে পারে, তাকে এই কথাগুলো বলে কোনো লাভ হয় না যে তুই টেনশন করিস না, তুই অ্যাংজাইটি করিস না, তুই কেন এত ভাবছিস, তুই ভুলে যা। বিকজ কোনো থট সে জোর করে আনছে না, তাই জন্য সে জোর করে ওটা ভুলতেও পারবে না। বরঞ্চ আপনি যত বলবেন তার সিচুয়েশন আরো খারাপ হয়ে যাবে, কেন কি সে ফিল করবে যে কেউ আমাকে বুঝছেই না, আমার সিচুয়েশনটাই বুঝছে না। তো এটা একটা ইম্পসিবল টাস্ক, তাকে বলাই উচিত না। যেটা করার কথা সেটা হচ্ছে তাকে ওই সময়টা সাপোর্ট করা। তার যদি স্পেসিফিক কোনো জিনিস নিয়ে অ্যাংজাইটি হয়, সেটাকে কোনো কমেন্ট না করে সেটা জাস্ট নর্মালি শোনা, মানে অ্যাক্টিভ লিসনিং কিন্তু খুব হেল্প করে। এই ধরনের যাদের অসুবিধে হয়, তাদের যদি ফ্যামিলিতে কেউ থাকে যে শুধু শুনছে মনের কথাটা, সেটাও কিন্তু অনেকটা কাম ডাউন করতে হেল্প করে। তাকে প্রপার ভাবে ভাবুন সাপোর্ট দেওয়া, তার খাওয়া দাওয়াটা দেখা, তাকে কেয়ার করা, সেগুলোতেই কিন্তু বেসিক্যালি ফ্যামিলি রোল কিন্তু এই পার্টটা। অ্যাপার্ট ফ্রম এটা বোঝা যে অ্যাংজাইটি ডিসঅর্ডারটা কি, তার যদি অ্যাংজাইটি ডিসঅর্ডার হয়ে থাকে তাহলে, বা তার যা কন্ডিশন আছে সেইটার ব্যাপারে কোনো প্রফেশনালের থেকে সাইকো এডুকেশন নেওয়া, যে এই রোগ হলে কি কি হয়, কি কি তার চ্যালেঞ্জেস, কি কি তার সিমটম, তার জন্য কি মেডিকেশন লাগবে, কিভাবে আমরা সাপোর্ট করব, এই ধরনের জায়গায় আমরা কি করতে পারি, ব্যাস এইটুকুনি তাদের বোঝার কথা।
তাহলেই কিন্তু মানুষটা অনেক অনেক সাপোর্ট পাবে। একেবারেই অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। দর্শক বন্ধু, আপনারা শুনলেন যে অ্যাংজাইটি কিন্তু আসলে কোনো দুর্বলতা নয়, এটি একটি চিকিৎসাযোগ্য মানসিক অবস্থা। সময় মতো সাহায্য নেওয়া গেলে সুস্থ স্বাভাবিক জীবন বজায় রাখা যায় এবং অ্যাংজাইটির হাত থেকে আপনি মুক্তিও পেতে পারেন। আপনারা যারা এই ধরনের সমস্যায় ভুগছেন বা আপনাদের পরিচিত কেউ, বাড়ির কেউ, আত্মীয় পরিজন কেউ, বন্ধু বান্ধবদের মধ্যে কেউ যদি এই ধরনের সমস্যা সম্মুখীন হয়ে থাকেন, আপনাদের সঙ্গে কখনো এই ধরনের সমস্যার কথা শেয়ার করে থাকেন, আপনারা অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের সাহায্য করে থাকে, অবশ্যই আমাদের জানান। কমেন্ট বক্সে আপনার মন্তব্য বা মতামত লিখুন। আপনাদের প্রশ্নগুলো নিয়ে কিন্তু আমরা পরবর্তীতে আবার আলোচনা করব। আজকের মধ্যে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যাংজাইটি মুক্ত জীবন কাটান, এটাই আমরা চাইব। ধন্যবাদ।